আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের দুটি বন্দর দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেলেও চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত। আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে। ৪ ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ। অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিআর ক্যাম্পেইন। সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কালগল্প। আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে কড়া অভিযোগ, আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান যুক্তি। কথায় কথায় আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনূস গত সরকারের উদ্যোগকেই এগিয়ে নিচ্ছেন। দেশের অর্থনীতি প্রায় ১৫ মাসে তলানিতে গিয়ে ঠেকলেও সরকার সমর্থকদের বিকার নেই, বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা। বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে। প্রশ্ন হলো, সরকার সমর্থকেরা যেখানে দেশের ১৭ কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন, সেখানে দেশের মানুষকে কেন ১৫ মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে? এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে? অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার, এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছে নিজেদের ভল্টে? আমাদের অনুসন্ধান বলছে যে ৩টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস গোপন চুক্তি করেছেন। তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে। এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। বিনিময়ে দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির ৯০% বেশি হ্যান্ডেল করে। এই বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্ধক দিতে চাইছে, আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা। অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, চলুন প্রথমে সেই তালিকাটি দেখে আসি। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মুলার মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। প্রতিষ্ঠানটি প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তির পরপরই বাংলাদেশ ২৫০ কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে ২২ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের কাছে। তারা প্রায় ৪৯০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ১৮ কোটি টাকা সাইনিং মানি দেবে। অধ্যাপক ইউনূসের পিআর টিম দাবি করছে গত ১২ বছরে এই টার্মিনাল প্রায় ৩০০ কোটি টাকা লোকসান করেছিল। মেডলকের মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে, যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এটি মোট কন্টেইনারের ৪৪% সামলায়। এটি বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড নামের দেশীয় প্রতিষ্ঠান দ্বারা ১৭ বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে এটি থেকে বন্দরের লাভ হয়েছে ৫৭৪ কোটি টাকা। কিন্তু এই লাভজনক টার্মিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক জিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছে। হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতার স্মারক সই হয়। তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে। দেশের অন্য আরো কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকার মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো। এতে করে প্রশ্ন উঠেছে, দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার? আবার চুক্তি করার ক্ষেত্রে প্রচন্ড গোপনীয়তা তৈরি করছে সন্দেহ। রেলিস্টার এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা। সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তত ৫টি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ, কয়েকটি বাম রাজনৈতিক দল, জামায়াত ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন? কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে? আমাদের বিশ্লেষণের প্রধান কারণ ৩টি।
গোপনীয়তা, দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের এখতিয়ার, বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়েও বিতর্ক চলছে। দর্শক, ইতিমধ্যে দুটি চুক্তি সইয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি। সবগুলোর ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত দেখানো হয়েছে। টেলিস্টার বলছে, লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয়। এই প্রক্রিয়ায় অংশীজন জন ও বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন, কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির দলিল জনসমক্ষে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে তিনি এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন লালদিয়া কন্টেইনার টার্মিনাল চুক্তিটি একটি কনসেশন চুক্তি। এ ধরনের কনসেশন চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে দুই পক্ষের উপর। ভারত সরকার দেশের কনসেশন চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করে রেখেছে। ভারতের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে অবকাঠামো খাতের উন্নয়নে 220টি কনসেশন চুক্তিপত্র দেওয়া আছে, যেখানে বন্দর নিয়ে রয়েছে 22টি। সমালোচকরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের চুক্তির জন্য এই তাড়াহুড়োকে অস্বাভাবিক বলা হচ্ছে। লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি হয় ঝড়ের গতিতে, ছিল না আইন বা নিয়মের বালাই। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, পুরো সময় কঠোর গোপনীয়তা বজায় রাখে সরকার। এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্যের সংখ্যাগত সংকটের মতো ঘটনাও ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করে। দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানতেন না। বন্দর আর টার্মিনাল নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো এত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু যেখানে জড়িয়ে আছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর পরিচালনাকে সাধারণ কোনো বিনিয়োগ হিসেবে দেখা হয় না। জিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থার হাতে নিউমোরিং টার্মিনাল দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে 17 বছর ধরে সফল ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। এটি নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে। বছরের রাজস্ব আয় হচ্ছে 1000 কোটি টাকার বেশি। এরপরও সেটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন তুলেছে, নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়ো করে একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে এত বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। কারণ অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যক্রম চালাবে। সংবিধানের 106 ধারার অধীনে সুপ্রিম কোর্টের অভিমত এমনটাই ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন। এই মামলায় 4 ডিসেম্বর রায় দিবে হাইকোর্ট। অবশ্য সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান না থাকা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা ও যুক্তি দেখিয়েছেন। তার দাবি, নির্বাচিত সরকার যাই করতে পারে, অন্তর্বর্তী সরকারও তাই করতে পারে। তবে সম্প্রতি সরকার এসব অদ্ভুত যুক্তিতে কাজ হচ্ছে না দেখে সরকার সমর্থকরা অনলাইনে নতুন নতুন বেশ কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন। সরকারের মিত্র এবং সমর্থকেরা হাজির করছেন বাংলাদেশকে বিশ্ব সেরা বানিয়ে ফেলার গালগল্প। আবার কেউ কেউ তুলে ধরছেন এমন সব যুক্তি যাতে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের প্রাথমিক উদ্যোগকে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিয়মিত সমালোচকরাও এখন যুক্তি হিসেবে তুলে ধরছেন 2019 সালে জিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারকের কথা। সরকারি কিছু সমর্থক দাবি করছেন, নির্বাচিত সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন, কারণ তারা বন্দর রক্ষা সিন্ডিকেট বা মাফিয়া চক্রের হাতে জিম্মি থাকে। তাই এমন কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকারই নিতে পারে। সরকার বলছে, বিদেশি অপারেটর আনলে দেশের লাভ হবে, এতে দক্ষতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে আর বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু যাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, বহির্বিশ্বে তাদের ট্র্যাক রেকর্ড কি বলছে চলুন দেখে আসি। কাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলোকে? এপিএম টার্মিনালস বিশ্বের 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করে। এটি বিশ্বের শীর্ষতম অপারেটরের মধ্যে গণ্য। তবে এর বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। 2016 সালে গুয়াতেমালায় একটি ঘুষকাণ্ডের জড়িয়ে এই কোম্পানিকে $60 মিলিয়ন জরিমানা বা সেটেলমেন্ট ফি দিতে হয়েছিল। এনসিটি টার্মিনালের দায়িত্ব পেতে চলা ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে উল্লেখযোগ্য বিতর্ক আছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে 2006 সালে ডিপি ওয়ার্ল্ডের সাথে 30 বছরের কনসেশন চুক্তি হয়।